তার জন্য পুরো 7 গা ঘুরে লাখে একটা মেয়ে আনবো। রওশন, মেয়েকে দেখে শরীরা নামে কাউকে চিনতিস? বলতেই পারবি না। রওশন হাসি, সেই হাসিতে তাচ্ছিল্য ঠিকে বেরিয়ে আসে। নওরিজের দিকে দৃষ্টি স্থির রেখে বলে, এটা কোনো ছোট খেলনা গাড়ি নয় যে একটার বদলে 10টা এনে দিলেই ভুলে যাব। ভালোবেসেছি বলেই তাকে পেতে হবে এমন কোনো কথা নেই। কখনো কখনো অপূর্ণতাই বেশি সুন্দর দেখায়। শুভকামনা রিজ ভাই। রওশন উত্তরমুখী দরজা দিয়ে চলে যায় ভেতরে। আরিফা সজল চোখে তাকিয়ে তাকিয়ে লোকটার প্রস্থান। আশ্চর্য, তার কেন কান্না পাচ্ছে? রাহেলা বানু বেজায় চটে যান। রেবেকা ফোন করে প্রস্তাব দিল বিধায় তারা এসেছে, অথচ এখানে দেখছি আরেক রংনীলা চলছে। ছবি বাড়ন্ত পেটে হাত রেখে ভাইয়ের পিছু পিছু যায় ধীর পায়ে। সাদমান বারণ করলেও শোনে না। রূপসা লুডু বুকে জড়ি এক কোণে দাঁড়িয়ে ভাইয়ের জন্য মনটা কাঁদে। এই এক সুর আপার মধ্যে কি আছে? এই এক সুরাপার মধ্যে কি আছে? রেবেকা বানু এতক্ষণ অনেক কষ্টে চুপ থাকলো, এবার আক্রোশে ফুঁসে ওঠেন। রিস, ওই ফকিন্নির ঝিয়ের মধ্যে কি আছে? না আছে চেহারা সুরত, না কোনো গুণ। ভাইয়ের মতোই বেয়াদব। ওর মা আমাদের বাড়ি কাজ করত। ওর বাপ তো আরেক জোচ্চোর, পা চাটা চামচা। তুই সেই মেয়ের জন্য পাগল হলি? আমি বিশ্বাস করতে পারছি না আমার ছেলের অধঃপতন। ছোট থেকেই দেখে আসছি আমার ছেলের পছন্দ, কেউ আঙ্গুল তুলতে পারবে না। আর সেই তুই কিনা। এখনো সময় আছে রিস, ওসব থেকে বেরিয়ে আয়। মাটি থেকে নজর তুলে উপরে দেখ, ওই মেয়ে তোর নখেরও যোগ্য না। মাকে থামিয়ে দেয় নওরিজ। গম্ভীর ভারী গলায় বলে, তার মাঝে কিছুই নেই। সে সাধারণ, আর তার সাধারণ ভাবভঙ্গি আমাকে টানে। আপনার ছেলের পছন্দ নয় সে। সে আপনার ছেলের জীবনের একটা অংশ। থেমে হালকা হাসার চেষ্টা করি বলে, আম্মা, অনুরোধ, আপনি বাংলা সিনেমার মতো বিষ খাবো হ্যানত্যান হুমকি দিবেন না। জীবনটা আমার, তাই আমার মতো উপভোগ করতে দিন। শুধু স্নেহের হাতটা মাথায় রাখবেন। আমি কখনোই তাকে মেনে নেব না রিস। ওই মেয়ে এই বাড়িতে ঢুকলে আমি গৃহত্যাগ করব। রেবেকা বানু থমথমে গলায় বলেন। দূরে দণ্ডায়মান রূপসা মিহিসুরে হেসে দেয়। চাচি আমার হুমকিটা সিনেমার মতো শোনালো না? বেশ কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে রূপসা আমতা আমতা করে কেটে পড়ে। নওরিজ মাহবুব হেসে বলে, ব্যাপারটা খুবই হাস্যকর আম্মা, তবে মনে হচ্ছে শীঘ্রই বউ শাশুড়ির যুদ্ধ নামক ধারাবাহিক খানবাড়ির পর্দায় আসছে। রিস, এসব তুই বলছিস? আমার বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ আম্মা, কিছু একটা জাদু তো করা হয়েছেই। ওঝা ডাকতে পারেন। রেবেকা বানুকে থামি নওরিজ বলে ওঠে। বৃষ্টির গতি কমে আসছে ধীরে ধীরে। নওরিজ নাক ডলে, আবারও জ্বরের খপ্পরে পড়তে হবে মনে হচ্ছে। রেবেকা বানু রাগে গজগজ করতে করতে আরো অনেক কিছুই বলে। নওরিজ সবটা উপেক্ষা করে দক্ষিণা দুয়ারের দিকে পা বাড়ি নোমান মাহবুবের উদ্দেশ্যে বলে, তাড়াতাড়ি পুত্র বধূ ঘরে তোলার বন্দোবস্ত করুন আব্বা। কাল গিয়ে নাকশলা পরিয়ে দিনক্ষণ ঠিক করে আসবেন। নোমান মাহবুব বিরক্ত মুখে বলে। আজকে গেলে আরো ভালো হবে। নওরিজ ঘাড় ফিরিয়ে বলে, না, আমার মাথাটা ঠান্ডা হওয়ার সময় তো দিবেন, নইলে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা বেশি। আরিফা ঠিক করে হেসে দেয়। রেবেকা বানু শানিত চাহনিতে ওনাই মুখ লুকিয়ে নেয়। নরিজ মাহবুব হেসে চলে যান ঘরে। রেবেকা বানুর আক্রোশে ফেটে পড়েন ছেলের কথায়। নোমান মাহবুব বিরক্ত হয়ে চলে যান। দুবনের আলাপে কাচুমাচু মুখে বসে আরিফা। মা রাহলা বানু এক প্রকার ক্ষোভ ছাড়ছে খালা রেবেকা বানুর উপর। ভদ্রমহিলা থমথমে মুখে বসে আছেন। আরিফা আর চোখে তাকাই খালার পানে। ভদ্রমহিলা দেখতে বেশ, হাতে মুখে গলে সর্বত্রই আভিজাত্যের ছোঁয়ায় যেন কোনো রানীমা। রেবেকা খালাকে মনে নেই খুব একটা, সেই ছোটবেলায় দেখেছিল একবার। বাবা মারা যাবার পর আর্থিক অবস্থার অবনতি হওয়ার সাথে সাথে আত্মীয় স্বজনের সাথে সম্পর্কগুলো কেমন ভাটা পড়েছে। কারোর সাথে দেখা হলেই কেমন পালাই পালাই করে, ভাবটা এমন ওদের কাছে হাত পাততে গেছে। রিফা চল, এখনই বাড়ি ফিরবো। ঝড় বৃষ্টি কিছুই না,
রানীর হাল থাইকা মুখ থুপড়ে পড়ছি, তাই এভাবে কেউ অপমান করে নাই। মায়ের পেটের বোন হইয়া এমন অপমান করতে পারলো? আমি কি ওর হাতে পায়ে ধরছিলাম? নিজেই ফোন দিয়া অনুনয় বিনয় করলো, অহন তেজ দেখাইতেছে। মায়ের কর্কশ গলায় আরিফা কেঁপে ওঠে, সাথে লজ্জায়ও পড়ে। মা এভাবে বলছে কেন? রেবেকা বানু বোনের হাত ধরে করুণ গলায় বলে, বুবু, তুমি কষ্ট পাইও না। আমি কি জানতাম ক পেটের পোলা অমন ধারায় হইব? কোনানকার ফকিন্নির ঝিয়ের জন্য মায়ের সাথে দুর্ব্যবহার করব? আমি সত্যিই লজ্জিত বুবু। তুমি আইছো কটা দিন থেকে, তারপর না হয় যেও। রাহিলা বানু অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে, ভাব এমন যেন অভিমান করেছে। তবে মনে মনে ভাবনা উদয় হয়, আর একটু জোর করলে থেকে যাবে কদিন। রেবেকা বানু বড় বোনকে নিরাশ করে না, মানিয়ে নেয় কথার চালে। রাহিলা বানু হেসে ছোট বোনকে জড়িয়ে ধরে, দরজার দিকে এক পলক তাকিয়ে বলে, তুই কি সত্যিই মাইনা নিবি রিস যারে বিয়া করব? কখনো না বুবু। তাইলে কি করবি? ওই মাইয়ারে যেয়া হুমকি ধমকি দিবি? কিছুই না। যেখানে নিজের ছেলে বেঁকে গেছে, অন্যেরে ধমকে কি হবে? আমি কিছুই করব না। করুক যার যা ইচ্ছা। আজকালকার ছেলেদের বউ পেলে মাকে দরকার পড়ে না। কণ্ঠে আক্রোশ অভিমান দুটোরই মেলা বন্ধন। রাহিলা বানু আলাপকাল চালিয়ে যায়। রেবেকা বানু বোনের কাছে সংসারের সুখ দুঃখের মাদুর পেতে দেয়। রাহিলা বানুর অতশত মনোযোগ নেই নিজের দুঃখের অতলে ডুবে, সেখানে অনেক দুঃখে ভরা কাহিনী বড্ড পাঞ্চে লাগে। সে প্রসঙ্গ পাল্টে বলে, দুই ভাই এক ভাইয়ের বই মাইয়ার জন্য পাগল হইল, ভাবা যায়? রিস বাবা না হয় ওই মাইয়ারে বিয়া কইরা নিল, রৌশনের কি হইব? পূর্বের আলাপে অনীহা দেখালো এ যাত্রে আরিফা যেন কৌতূহল খুঁজে পেল। আমার রোশন বলতে রওশন ভাই নামক লোকটাকে বুঝিয়েছে, জানা বোঝার অবকাশ নেই। সে কান খাড়া করে। খালার জবাব জুচ্ছই না হলো মায়ের পাল্টা প্রশ্নে আরিফা লজ্জায় মিশে যায়। বলি কি, ওই রৌশনের লগে আমার রিফার বিয়ার কথা কহন যায় না? আমার রিফা কিন্তু রূপে গুণে কম না। তোর ছোট জায়ের চাওয়া পাওয়া থাকলেও পূরণ করবার পারো। রিফার আব্বায় 2 লাখ টাকা ব্যাংকে রাইখা গেছে। আরিফা বা কেউ জানে না এ সম্বন্ধে, শুধু তোরেই কইলাম। রাহেলা বানু রয়ে সয়ে কথা পারে। মেয়েটাকে একটা ভালো শিক্ষিত করে দিতে পারলে তিনি হাঁপ ছাড়বেন। লজ্জায় আরিফার চোখের কোণে পানি জমে, নজর লুকিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। আমার এতটা স্যাসমি কবে শিখলো? ছোটবেলায় একবার পাশে বাড়ির কাকি তেলে পিঠা ভাজা দেখে এসে মাকে বলেছিল ওই পিঠা খাবে। মা সেদিন কাছে কঞ্চি ভেঙেছিল পিঠে, কারণ ওইটা তেলে পিঠা খাবো বানিয়ে দিও না বলে ওই কাকির পিঠা খাবো কেন বলেছে? আর সেই মা কিনা। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। মাটিতে মিশে যেতে না পারলেও মেঝেতে গড়িয়ে পড়ে আরিফা। হালকা ব্যথা পাই কুনোই ডোলে ব্যথা তোর চোখে ফ্যালফ্যাল করে যায় মানুষটা পানি। রওশন হাত বাড়িয়ে দেয়। স্বল্প পরিচিত মেয়েটার চোখে অশ্রুকণার আবির্ভাব দেখে কোমল গলায় শুধাই, ঠিক আছো তুমি? বেশি চোট লাগেনি তো? এইবার রওশনের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকাই। পরপুরুষের হাত ধরার মানেই হয় না। সে নিজ মনেই উঠে দাঁড়ায়। না না, লাগেনি চোট, ঠিক আছি আমি। সরি ভাইয়া। বলতে বলতে যেন লজ্জায় নুয়ে যায়। মাথা হতে পড়ে যাই লম্বা ঘোমটা টেনে নেয়। রওশন ভুরু কুচকে যায়। মেয়েটা একটু বেশি লাজুক, তবে তার উপস্থিতিতে কেমন হাঁসফাঁস করছে। আরিফা রওশনের হাতে ব্যাগপত্র দেখে মিনমিনে গলায় বলে, এই বৃষ্টির মধ্যে কোথাও বেরুবেন? না মানে লাগেজ হাতে, তাই মানে। প্রশ্ন করে বড্ড ফ্যাসাদে পড়ে আরিফা। অচেনা মানুষকে এভাবে প্রশ্ন করা কেমন সাজে? বলদ রিফা নিজেই নিজেকে শাসাই। সিলেট যাব, ছবি আর সাদমান ভাইয়ের সাথে বেড়াবো। ওদের চেনো নিশ্চয়, আমার ছোট বোন আর বোন জামাই। আলগোছে জবাব দিয়ে রওশন ভদ্রসুলভ হাসে। পাশ কাটিয়ে চলে যায় লাগেজ টেনে।
আরিফা মুগ্ধ হয়ে তাকিয়ে তাকিয়ে তার প্রস্থান। লোকটা হাসলে বেশ লাগতো, একদম দাদির হাতের মিঠা পান। দূরে শুকনো মরিচের কুলো হাতে দাঁড়িয়ে সামিনা বেগম কপাল কুচকে সবটাই লক্ষ্য করে। কামরার এক কর্ণধারে বুকসেলফ, তাকে তাকে সাজিয়ে রাখা শখের বইগুলো আড্ডায় মেতে। বুকসেলফের সমকোণে জানালা হতে ঠান্ডা বাতাস বয়ে আসে, সঙ্গে আনে বৃষ্টির ঝুমঝুম তান। বুকসেলফের সম্মুখে মোড়াই বসে নওরিজ মাহবুব, চোখে কালো প্রেমী চশমা আর হাতে মৃত্যু ক্ষুধা। পাশের সোফায় হাতলে ঢাকনায় ঢাকা উষ্ণ কফিটা রূপসা দিয়ে গেছে। বেশ সময় হলো, সে ছুঁয়েও দেখেনি। মেয়েটার ভরসা নেই, কে জানে মুখ লাগিয়েছে কিনা ছোটবেলার মতো। নওরিজ মাহবুব বইটা রেখে স্যানিটাইজারের শিশিটায় আঙ্গুল ভিজিয়ে মুখে ঘষে, আবার আতরের সুগন্ধ সুখে নিজেকে সান্ত্বনা দেয়। মন মস্তিষ্ক জুড়ে যেন গোবর আর গোবর। ভাবনাতে গা ছাড়া দেয় নওরিজ। সুরকে হাতের কাছে পেলে 2-4টে চটকানো লাগবে। কত বড় সাহস তার মুখে গোবর ছড়ে! ছি, কি বিচ্ছিরি গন্ধ! নওরিজ মাহবুব মুখটা এমন বানালো যেন আবারও মুখ বরাবর গোবর ছোড়া হয়েছে। দরজা খটখটানোর আওয়াজ ভেসে আসে। নওরিজ অনুমতি দিলে ভেতরে প্রবেশ করে দোসত্তা। পারন্ত পেট চাদরে ঢেকে এগিয়ে আসে রূপালী। নওরিজ বইটা সেলফে রেখে ঘুরে বসে। কিছু বলবি? তোর জামাইটাকে অনেক দিন চাপে ফেলে আটকে রাখলাম, আর সম্ভব না রে। তোর শাশুড়ি বাড়িতে মেয়েদের নির্ভয় আছে, সাবধানে যা। কিছুদিন পেরোলে নিয়ে আসবো। রূপালী মলিন হাসে, এগিয়ে এসে সোফায় বসে, ঢেকে রাখা কফির মগটা তুলে গলা ভিজিয়ে বলে, তোমার কাপ থেকে ছোটবেলায় একবার চা খেয়েছিল মানে এই না এখনো খাবে। তুমিও না রিচ ভাই, তোমার সুচি ভাই স্বভাবটা খুব বিরক্তিকর। নওরিজ চশমাটা খুলে সামান্য হাসে। রূপালী সূক্ষ্ম চোখে তাকায়, শুকনো ঢোক গিলে হেসে বলে, আমি ভাবছি এতটুকু নোংরা সহ্য করতে পারো না, সেখানে সুরেলা তোমার কাছে কেমন লাগবে জানি না, কিন্তু অসহ্য রকমের বিরক্তিকর ঝগড়া উঠেছে ছেঁচড়া মেয়ে। নওরিজ উঠে দাঁড়ালো, বুকসেলফের উপরে তাকে এক বইয়ের ভাজে কিছু খুঁজে বেড়ায়। রূপালীর বুকটা ধরফর করে ওঠে। সে শুকনো ঢোক গিলে কিছু বলবে, নওরিজ কাঙ্ক্ষিত জিনিসটা বের করতে সক্ষম হয়। নীলরাঙ্গা খাম। রূপালীর মুখটা পানসিটে হয়ে আসে, অপমানে থমথমি মুখ। আমি তখন অবুঝ ছিলাম রিচ ভাই। তুই এখনো অবুঝ আছিস। যাই হোক সুর, তোর রিজ ভাইয়ের বউ সম্পর্কে তোর বড় ভাবি হবে, সম্মান দিয়ে কথা বলবি। নওরিজ খামটা পুনরায় বইয়ের ভাজে রেখে দেয়। রূপালী উঠে দাঁড়ালো, অধর বাকি হেসে বলে, রওশন ভাইকে নিয়ে যাচ্ছি সাথে। আমি না তোমার এই স্বার্থন্বেষী স্বভাব খুব খুশি। আমার ভাইয়ের জীবনে যেই আসুক, ওই ফালতু মেয়েটা আসবে না, এটাই অনেক। বিরক্তে মুখটা তিতো হয়ে আসে নওরিজের। সব পাগলের কাণ্ডারি তার সামনে। মাতে, আমি বিপ্লুদার মতো অওয়াক কবে শিখতে যাব? তুই তো ছোট, আর একটু বড় হ, তারপর যাবি। সুবাকে রঙিন ফিতেতে চুল বেঁধে দেয় দামিনী। সুবা হেসে উঠে দাঁড়ালো পিড়িতে, কাঁধ উঁচিয়ে বলে, আমি তো এত এত বড় মাতে, তাও কেন যেতে পারবো না? আমার এখানে ভালো লাগে না, বিপুলদাদের সাথেই থাকবো। এখানে কোনো সখাসখি নেই আমার। মণিমা তো বুড়ো, আমার বুড়োদের সাথে খেলতে ভালো লাগে না। বুকে হাত ভাঁজ করে অন্যদিকে তাকিয়ে থাকে শুভা। তার মানে এই শুভা গাল ফুলিয়েছে। দামিনী খিলখিল করে হেসে শুভার টোল পড়া গালে আঙ্গুল দিয়ে টোকা দেয়। শুভ্রা সারা বাড়িতে মঙ্গল ধোয়া দিচ্ছিল। শুভার কথায় মুখ ভেঙে বলে, ও মা, এখন আমি বুড়ো হয়ে গেছি? আবার খেলতে এসো। এই আমি আড়ি কাটলাম, আর ভাব করব না। শুভা জিভ দেখিয়ে হাসে। শুভ্রা এগিয়ে এলে শুভা পুরো বাড়ির চক্কর কাটে। এই পায়ে ছোট্ট ঘুঙ্গুর রিমঝিম সুর তুলেছে। সেই সুরে গেয়ে ওঠে শুভার কলকল হাসি। দেহরক্ষীর আওয়াজে সজাগ হয় দামিনী। শুভ্রাকে ইশারা করে শুভাকে সরিয়ে নিতে। শুভ্রা শুভাকে বলে, শোভা, আমার কাছে ছোট্ট কৃষ্ণ ঠাকুর আর রাধা আছে, তাদের জন্য জামা সেলাই করব। তুমি আমাকে সাহায্য করবা? খুব করব। কৃষ্ণ ঠাকুরকে কিন্তু আমি জামা পরাবো।
শুভ্রা হেসে সম্মতি দেয়। শুভা নিজে তার মণিমাকে নিয়ে ভেতরে চলে যায়। দামিনী দেহরক্ষীকে ইশারা করে। কালো কোপ মুচড়ে দেহরক্ষী বেরিয়ে যায়। ক্ষণপল পরই হে হে সুরে হাসতে হাসতে ভেতরে আসে আকরাম নামক পাগল লোকটা। দামিনীকে দেখে মাথা চুলকে ময়লা দাঁত কিলিয়ে বলে, ও আমার পেয়ারি দামু, তোমার জন্য সন্দেশ আনছি, খাইবা? দামিনী বিরক্ত মুখে যায়। রামদা, যা বলতে এসেছো জলদি দাও আর কেটে পড়ো। আকরাম এগিয়ে এসে দামিনীর হাতে একটা থলে ধরিয়ে দেয়। গালে মুখে দাড়িতে চুলকে বলে, খিদা লাগছে পেয়ারির দামু, কটা খাইতে দিবা? শুকনা চিরা গুড় আছে, শুধু খাইলে খাও, নইলে রাস্তা মাপো। দামিনীর রসকসীন গলায় আকরামের মুখ ছোট হয়ে আসে। শুকনো চিড়ে গুড় তার পোষাবে না। দামিনী থলেটা খুলে দেখে। কতগুলো সিরিঞ্জ দেখে অবাক সুরে বলে, রামদা, এগুলো কি এনেছো? ভুলটুল হয়নি তো? এগুলো ডাক্তার বাবুদের সিরিঞ্জ। আকরাম দাঁত ভেটকিয়ে বলে, হে হে পেয়ারি দামু, শফিল ভাই কইছে এগুলো হইল দুঃখ ভুলানোর যন্তর। নতুন মাল আইছে, রগে পুশ করলেই দুঃখ ভুইলা অন্য দুনিয়ায় চইলা যাবা, বুঝলা? আমিও নিছিলাম এই যে এমনে কইরা। খুলেই থলে থেকে একটা সুই সিরিঞ্জ বের করে। ছোট্ট কাগজে শিশি যাতে প্যাথেটিন লেখা। সিরিঞ্জে ভরে হাতের রগে পুশ করে মুখ বাঁকায়। সম্পূর্ণ তরল ভেতরে পুশ করতে আকরামের মুখ জুড়ে খেলা করে প্রশান্তির হাসি। আকরাম তারিফে দামিনীকে উস্কে দেয়। দামিনী অবাক চোখে তাকিয়ে দেখে। সত্যি এতে শান্তি পাওয়া যায়, দুঃখ ভুলে থাকা যায়। আকরাম সাদা কাগজে মোড়ানো খামটা দামিনীর দিকে বাড়িয়ে বলে, পেয়ারি দামু, তুমি মেলা সুন্দর, পরিল্লাহান মুখ। ওই সেদিনের বাচ্চাটা তোমার মাইয়া? দামিনী খামটা খোলে। কিছু কর করে টাকা আর একটা চিরকুটের নির্দেশনা দেওয়া আছে, কে আসবে, কাকে কোনটা দিতে হবে। দামিনী টাকাগুলো গুনতে গুনতে বলে, রামদা, কিসের বাচ্চা? কোথায় বাচ্চা পেলে? চোখে ছানি পড়েনি তো? যাও যাও, বাড়ি যাও জলদি করে। আকরাম মাথা চুলকাতে বেরিয়ে যায়। দামিনী সেদিকে তাকি বাঁকা হাসে। নতুন নোটের ঘ্রাণ সুখী, আহা কি নেশালু ঘ্রাণ। এ নেশালু ঘ্রাণ নেশাকেও হার মানায়। তবে তার কৌতূহলী মন সুই সিরিঞ্জ আর কাছের শিশির উপর এসব তো আগে কখনো দেখেনি। কারোর আগমন বার্তা টের পেয়ে দামিনী থলেটা কিচেনে রেখে ফিরে আসে। তুলসী গাছের কাছে দণ্ডায়মান মানবকে দেখে হাসি প্রসারিত হয় দামিনীর। মৃদুকে এসে বলে, রিজবাবু যে, হায় কৃষ্ণ, কি সৌভাগ্য আমার। দামিনীর দিকে ফিরে নরিজ। তার দাম্ভিক ধারালো সন্দেহবাচন চাহনিতে ছেলেটা একদম বদলায়নি। সেই যেন পূর্বের রিচ, শুধু বয়সটা বাড়ার সাথে সাথে পরিপক্কতা এসেছে হাব ভাবে। আগে একটু হ্যাংলা পাতলা থাকলো, এখন সুপুরুষ, চোখ ধাঁধিয়ে দেওয়ার মতোই। হঠাৎ দামুর দৌড় গড়ায়, কিছু প্রয়োজন? নরিচ মাহবুব এগিয়ে আসে 2 কদম। আশেপাশে নজর বুলিয়ে রাশভারী স্বরে বলে, আমার এক পুরনো বন্ধুর খোঁজে এসেছিলাম। মিনি তার নাম, পেয়ারি দামু। আপনি তাকে দেখেছেন? দামিনী খিলখিল করে হেসে ওঠে, যেন কোনো কিশোরীর উচ্ছ্বাস। খোলা হাঁটু ছুঁই ছুঁই চুল খোপায় বেঁধে বলে, রিজবাবু, আমি তো শুনেছি এক লাড়কা ও লাড়কি কাভির দোস্ত হতে পারে না। পকেটে হাত পুড়ে 2 ভুরু কুচকে চাই নাওরিজ। দামিনী আবারও হেসে ওঠে শব্দ করে। এগিয়ে এসে নাওরিজের বাহুতে চাপড় মেরে কিছু বলতে উদ্যত হয়। এমন মুহূর্তে শোভা দৌড়ে বেরিয়ে আসে, হাতে ছোট কৃষ্ণ ঠাকুর। দামিনীকে দেখিয়ে বলে, মাতে দেখো, আমার কৃষ্ণকে আমি সাজালাম, সুন্দর না বলো? দামিনী শুভাকে কাছে টানে, চোখ টিপে বোঝায় অনেক সুন্দর হয়েছে। শোভা খুশি হয়। তবে অপরিচিত লোককে দেখে দামিনী আঁচলের মুখ লুকিয়ে বলে, মাতে ইনিকে? নরিত সূক্ষ্ম চোখে পরখ করে বাচ্চা মেয়েটাকে। 7-8 বছরের হবে, দেখতে মায়ের মতোই রূপবতী। সে দামিনীর দিকে প্রশ্নভাজন চোখে যায়। ওর বাপকে? তুই ছাড়া আর কে? নরিত ছোট ছোট চোখে চায়। দামিনী আবারও হেসে চোখে পানি আনে। হাসতে হাসতেই বলে, ভয় পাচ্ছিস কেন রিজ? ওর বাপ নেই, আমি ওর বাপ, আমি ওর মা। শুভা চোখ উল্টিয়ে দেখে অপরিচিত লোকটাকে। নওরিজ মাহবুব গম্ভীর গলায় বলে,
সেই যে হারিয়ে গেলি, তারপর আর খোঁজ খবর নেই। কোন লম্পটের সাথে হাওয়া হয়েছিলি? বলবো রিচ, তোকে না বললে কাকে বলবো? আয় বসে কথা বলি। আগে বল, আকরাম নামক পাগলটা এখানে কি করছিল? ওর সাথে কিসের সখ্যতা তোর? সন্দেহ বাণী জর্জরিত দামিনী অতি ধূর্ততার সাথে হেসে জবাব দেয়। ওর নাম তো রাম, রামদা বলে ডাকি। পাগল মানুষ, খিদে পেলে মাঝে মাঝেই এসে দুমুঠো ভাত খেয়ে যায়। নওরিজ মাহবুব বিশ্বাস করলো কিনা বোঝা গেল না, তবে পাল্টা প্রশ্নে দামিনী একটু হকচকিয়ে বলে, মা নাকি লাড্ডু পাঠিয়েছিল আমার জন্য। তুই জানিসই তো মনে হয়। মা বাবুকে এক ঘরে করে দিয়েছে। সমাজ আমার সাথে যোগাযোগ রাখলে আরও কি না কি করবে তাই। এই তুই কি আমাকে সন্দেহ করছিস নাকি কিছু নিয়ে? নওরিজ ধীর পায়ে এগিয়ে গিয়ে সোফায় বসে, হাত নাড়িয়ে শুভাকে ডাকে। শুভা দামিনীর দিকে তাকাই অনুমতির আশায়। নওরিজ ভ্রু উঁচিয়ে বলে, ওর দিকে তাকাচ্ছিস কেন? আমি বাঘ নাকি যে তোকে হালুম করে খেয়ে ফেলবো? নওরিজের সহজ গলায় শুভা হেসে মাথা নেড়ে এগিয়ে আসে। নওরিজ গোটা কয়েক লজেন্স বাড়িয়ে দেয়। দামিনীর চোখে মুখে অবগতা। রিজ কি শুভা সম্বন্ধে জানতো, কিন্তু কিভাবে সম্ভব? লুডোর শক্ত কাগজটা ঘুরে ফিরে দেখছে ছবি। কাগজে থাকা সুন্দর সুন্দর মেয়েদের ছবি। শাবনূর, পূর্ণিমা, ঐশ্বর্য আর সুচিত্রা সেন। ছবি চেনে তাদের সবার, সিনেমায় দেখা হয়েছে। হিন্দি ভাষা মাথায় না ঢুকলেও হাঁ করে গিলে গেছে। সফি আরও মনোযোগ দিয়ে দেখে ছবিগুলো, হাত দিয়ে ছুঁয়ে দেখে, কি মনে করে চুমু খাই টুপ করে। লাজে লাল হয়ে আসে। হঠাৎ রূপসা আপার কথা স্মরণে আসে। রূপসা আপাও তো মেলা সুন্দর, আসমানের পরিদের লাহান, একদম মাখন। ইস ইস ইস। পাশের গ্রামের সুরজ মিয়ার সাথে কথা বলছে সিনান, তবে মনোযোগর শফির উদ্ভট কার্যকলাপে। কী সব বিড়বিড় করছে। সিনান সুরজ মিয়াকে বিদায় দিয়ে এগিয়ে আসে, দরম করে কিল বসিয়ে বলে, কিরে শফি, কোন দুনিয়ায় ঘুরোস ফিরোস? স্বপ্নে সুচিতা সেন এলো নাকি? শফি বিরক্ত হয়, তবে ভাবান্তর না দেখিয়ে চুপটি মেরে রয়। সিনান হেসে লুডোর কাগজের উপর গুটি ঢেলে বলে, লুডো খেলবি? শফি যেন ঈদের চাঁদ হাতে পায়। সিনান গুটি সাজিয়ে বলে, চল খেলি, তবে এমনি এমনি না। তুই রাখ 50, আমি 50। একসাথে গরম জিলিপি কিনে বাড়ি ফিরবো। ডিল? না, আমি জানি সুরাপা জিলাপি ভালোবাসে, তাই টোপলা তোমার ঘরেই ঢুকতো। তার সে ভালো এইটা, আমি জিতলে রূপসা আপার লগে আমার বিয়া দিবা। সিনান বাঁকা চোখে তাকিয়ে ছক্কা হাঁকিয়ে চাল দেয়। পিঁপড়া শখ রসের হাইতে ডুবে মরবে, অথচ রসের হাড়ি সিকায় বাঁধা। মাথায় সবসময় দুলালি ঘুরে ফিরে, তাই না? হারলে কি দাঁড়ে আমার গলায় ঝুলাই দিতি? দাঁত কেলিয়ে হেসে জবাব দেয়, জীবনেও না। হ্যাঁ, জিতলেও আমার, হারলেও আমার। ঠাস করে চর পড়ে বা গালে। সফি দু গালে হাত রেখে চোখ উল্টিয়ে যায়। মারার কারণ বোধগম্য হয় না। সিনান খ্যাক করে ওঠে, ভাষায় কাপড় নাই, উনি আলালি ঘরে দুলালি শখ পুষে। তোর চোপায় আরেকবার এই দুলালি নাম শুনলে চুমন কাইটে ফেলামো। দুগালে হাত রক্ষা কবচ বসিয়ে সফি থমথমে মুখে বসে থাকে। সে দুলালির শখ পুষুক, আর দুলালির মায়ের তার ছেঁড়ার এত জলে কেন? সিন সফির নীরব যুদ্ধের মাঝে সাইরেন বাজে এক টমটম। সিনান সালেহ কৌতূহল নজরে তাকাই বৃষ্টির ভেজা রাস্তায় দাঁড়ানো গাড়িটির দিকে। উঠে যাবে এমন অবস্থায় রওশনকে গাড়ি থেকে বেরিয়ে আসতে দেখে কপালে সূক্ষ্মরেখার দেখা মেলে। রওশন এগিয়ে এসে ভনিতাহীন গলায় সরাসরি বলে, সিন, তোর পুতুল সোনাকে দিবি? হারিয়ে যাব অজানা শহরে, তাকে ছায়া বানিয়ে ঘুরে বেড়াবো অলিগলি। দিবি বল? সিনানের কপালে ভাঁজ দৃঢ় হয়, ঘাড় বাঁকিয়ে গাড়ির দিকে তাকায়। জানালার গ্লাস খুলে রূপালী চেঁচিয়ে বলে ওঠে, ভাই পাগল হয়ে গেছিস?
আপদকে ঘরে তোলার জন্য? আর বলতে পারে না, সাদমান মুখে হাত দিয়ে থামিয়ে দেয়। ধমকায় না, তবে তার শান্ত চাহনিতে রূপালী মিলিয়ে যায়। সিনানের বুঝতে বাকি থাকে না আপদটা কাকে বলা হয়েছে। রূপালীর সাথে সুরেলার দাগ কুমড়া সম্পর্ক ছোটবেলা থেকে, কারণ অজানা। সিনান স্মিত হেসে বন্ধুর উদ্দেশ্যে বলে, আপদ থেকে দূরে থাকাই উত্তম আমি মনে করি। রওশন হুট করে জড়িয়ে ধরে বন্ধুকে, কম্পমান করুণ গলায় আওড়ায়, সিন, তুই না আমার ন্যাংটাকালের বন্ধু। সেই ছোট্টবেলা থেকে কাঁধে কাঁধ জড়িয়ে হেঁটে এসেছি। আমার অনুভূতিগুলোকে আড়াল করিনি, তাকে দিয়ে দে। সব কিছু থেকে দূরে রাখবো, ফুলের টোকা পড়তে দিব না। অনুভূতির চাপা কলে পিষ্ট সিনান সালহ থমকায়। বন্ধু করুণ সুর কোথাও একটা বিধে। অস্থির মন হয় বাগিচা, পিঠে হাত রেখে শান্ত গলায় বলে, আমি কখনো মানা করেছিলাম? সুর তোর নসিবে থাকলে তোর হতো রিজ ভাই। রওশন সিটকে সরে আসে, মলিন হেসে বলে, জানিস তাহলে সব। আচ্ছা, ভালো থাকিস। গাড়ির দিকে পা বাড়াই রওশন। গতদিন সুরেলা তাদের আঙ্গিনায় উকিঝুঁকি দিচ্ছিল, সে খেয়াল করেছে এগিয়ে আসবে। তার আগে যার আশায় সে এসে যায়, তার দেওয়া উপহারের মতো সেও ডুবে গেল ডোবায়। এসেছিস তবে? আসিনি, হুমকি ধামকি দিয়ে আনা হয়েছে। আমার হুমকিতে ভয় পাস? কখনো না। তাহলে কেন এসেছিস? শক্ত হয়ে দাঁড়িয়ে রয় সুরেলা, প্রত্যুত্তরে কিছু বলে না। ঘন ঘটা অন্ধকার আবছায়া দেখে প্রাণ জুড়োয় না। হাতে লণ্ঠন জ্বালি উঁচুতে তোলে। সোনারাঙ্গা টিমটিমে আলোয় আলোকিত হয় শ্যামবরণ। সোনারাঙ্গা আলোয় মুখটা জলজল করছে, কপালে দুভরে মাঝ বরাবর ছোট্ট তিলটা চম্বুকের মতো আকর্ষণ। দীপ্তমান ডাগর ডাগর আখি যুগ্ন যেন আফিম। তাতে কাজলের রেখা খুন করবে নিশ্চিত। কাজল লেপটে যায়নি, মানে বেহেয়া কাজল খুব সময় হয়নি। কাস্তিমন আঁকিতে ঘাটি গেড়েছে। নওরিজ মুক্ত হাত বাড়িয়ে মাথা হতে ঘোমটা ফেলে দেয়। সুরেলা যেন ফুঁসে ওঠে। ঝটকায় হাত সরিয়ে আক্রোশে ফেটে পড়বে। নরিচ মুখ বন্ধ করে দেয়। বৃদ্ধাঙ্গুল নরম অষ্টপুটে চেপে ধরে মুখ এগিয়ে আনে। কণ্ঠ খাদে নামিয়ে ফিস ফিস শব্দে বলে, কতটা ছটফট করছি বুঝতে পারছিস? খাওয়া ঘুম সব নায়র খেতে গেছে। আমার সফেদ বিছানা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। পছন্দের জিনিস শখগুলোও ইদানিং ভাও দিচ্ছে না। কি হয়েছে বলতো সুর? কেন কিশোর ছেলেদের মতো ছুটে আসছি বারবার? পর্ণের কামিজ খামচে ধরে সুরেলা। বৃষ্টির শেষে ঠান্ডা পরিবেশ ও উষ্ণতা ছড়িয়ে পড়ে তনু মনে। নিজ আবেগের গলা চেপে বিদ্যা আঙ্গুলে দাঁত বসিয়ে দেয়। তবে অপর পক্ষের মানবের মাঝে ভাবান্তর দেখা যায় না। সুরেলা ছেড়ে দেয়। সোনালি রাঙ্গা আলোয় খেলা করে লোকটা হাসছে। গোমরা মুখে হাসিটা মন্দ নয়। ধরতো হ্যারিকেনটা। সন্ধিয়ান চোখে যায় সুরেলা। মতলবখানা কি? উল্টাপাল্টা কিছু করলে জায়গা মতো লাগিয়ে দিবে। সুরেলার কোনো ভাবান্তর না দেখে নওরিজ নিজ দায়িত্বে লণ্ঠনটা সুরেলার হাতে ধরিয়ে দেয়। বাতাস এলোমেলো চুলগুলো গুছিয়ে দেয়। মৃদুমন্দ বাতাসে কপালের গালে বারংবার ছড়িয়ে পড়া ছোট ছোট চুলগুলো সরিয়ে দেয়। দুগাল আজলাই ভরে মুখ নামিয়ে ছোট্ট করে চুমু বসে দুভরের মাঝে। ছোট্ট শ্বাস ফেলে বলে, বাড়ি যাও সুরেলা সালে। আমার খাঁচায় বন্দি হলে বেরোনোর নিশ্চয়তা শূন্যের কোঠায়। শীঘ্রই তোমাকে তোমার নীড়ে স্বাগত জানাবো। অপেক্ষায় থেকো। আবারও তুমি সম্বোধন। প্রথমবার তিক্ত স্বাদের হলো, এ যেন মিঠা গুড়। ডিপ ডিপ শব্দ যেন পদ্মা ভেদ করে বেরিয়ে আসবে। ভারী কিছু পড়ার শব্দে হুঁশ ফেরে সুরেলার। হাত থেকে লণ্ঠনটা ছুটে গেল। আটকে রাখা শ্বাসটা ছেড়ে নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে বলল, লুচ্চা লোক, রাত বিরেতে এক অবলাকে ডেকে এনে চুম্মা খাওয়া হচ্ছে। আপনার মুখে আমি বিছুটি পাতা ঘষে দিব। নওরিজ মাহবুব অতিশয় শান্ত। হাত বাড়ে ঘোমটা টেনে দেওয়ার উদ্দেশ্যে। সুরেলা 3 কদম পিছিয়ে কর্কশ গলায় বলে, দুপুরবেলার ফ্রেন্ড লাভলির কথা মনে নাই? নিজেকে কি ভাবেন? ভাবাভাবির কিছুই নেই ডার্লিং, ইউ আর মাইন। এখন কথা বাড়ালে তোর লস প্রজেক্ট আর আমি লাভে লাভবান।
সুরলা দুটো শুদ্ধ গঞ্জের গালি দিয়ে উল্টো পথে পা চালায়। নরিস লণ্ঠনটা উঁচুতে তুলে ধরে। সোনারাঙ্গা আলোয় জ্বলে ওঠে স্ত্রীও সুচ্ছিরি মুখ। ধীমান ভারী গলায় বিড়বিড় করে,